আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও, আর ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও সবাই। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও সবাই। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। ওকে 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 ওকে, সব কিছু ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সাউন্ড ঠিক আছে। ওকে, সবাই কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে সব থেকে স্পেশাল একটা লাইভ, বিকজ আমি অনেক লাইভ করেছি, তোমাদের অনেক ক্লাস নিয়েছি অলরেডি। আমি বাংলা ক্লাস নিয়েছি, আইসিটি ক্লাস নিয়েছি, কেমিস্ট্রি ক্লাস নিয়েছি, এবং তোমাদের স্পেশাল প্রোগ্রাম সেটা হচ্ছে বুয়েট কেমিস্ট্রি লঞ্চ করেছি, এবং সেগুলোর ক্লাসও নিচ্ছি। সো এর মধ্যে আজকের ক্লাসটাও আমাদের সেই বুয়েট কেমিস্ট্রির ক্লাসই, কিন্তু আজকের ক্লাসটা একটু স্পেশাল, বিকজ আজকের ডেটা হচ্ছে আমার কাছে অনেকটা স্পেশাল একটা ডে ছিল। তার জন্য আজকের ক্লাসটা আমার কাছে স্পেশাল, মানে তোমাদের প্রতিদিনের মতো যেরকম ক্লাস নিই আজকের থেকে একটু হলেও স্পেশাল আছে। ওকে ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও এবং লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই ফটাফট লাইভটা একটু শেয়ার করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আমাদের সাথে লাইভে আছো। সো কে কোথা থেকে আছে, এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে ভাইয়া লাইভে চলে আসছে। ওকে, এবং তোমাদের প্রথমে আমি একটা খুবই সুন্দর একটা গিফট তোমাদের কাছকে দিতে যাচ্ছি, বিকজ আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। সো স্পেশাল কেন সেটা বলবো না, বুঝছো, কেন সেটা বলবো না। আর আজকে তো তোমাদেরকে পড়াবো এমন একটা টপিক, যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট ফর বুয়েট এক্সাম অ্যান্ড হচ্ছে তোমাদের এইচএসসি এক্সামের জন্য। আমি পুরো মেইন বেসিকটা ধরায় দিব, তারপরে তুমি অটোমেটিক কোশ্চেন সলভ করতে পারবা। আমার কথা যে আমি তোমাদেরকে তৈরি করে দিব, বেসিক সহ স্ট্রং একটা জোন তৈরি করে দিব। আমি তোমাকে শুধু কোশ্চেন সলভ করাবো না। এইবার চলে আসি যে আজকে দেখো এখানে বলছি হে বুয়েট ড্রিমার্স, তোমরা যারা যারা বুয়েট ড্রিমার্স আছো কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও ভাইয়া বুয়েট ড্রিমার্স আমি রেডি আছি। ওকে, স্পেশাল কেন ভাইয়া, আচ্ছা এটা নিয়ে কথা বলবো পরে, সমস্যা নেই। ওকে, সো আজকে লাইভটা আমি একটু 4 মিনিট আগে চলে আসছি, 4-5 মিনিট আগে চলে আসছি, তাই না, একটু টাইমের থেকে আগে চলে আসছি। তোমাদের টাইম হচ্ছে 7:30-এ, বাট এখনও কিন্তু 7:30 বাজে নাই। সো না বাজলেও আমরা 2-3 মিনিট একটু কথা বলবো, তারপরে শুরু করব। ওকে, চাপাই থেকে আছো, রংপুর থেকে আছো। সো আমাদের সাথে যে 200+ স্টুডেন্ট আছো, 200 জন, কাইন্ডলি আজকে আমার স্পেশাল লাইভ উপলক্ষে এবং স্পেশাল একটা ডে উপলক্ষে তোমরা সবাই তোমাদের ইচ্ছা মতো তোমাদের যারা মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে সেই ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও লাইভটা। কেন করবা দেখো, সো তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা আসলে টাকার জন্য ভালো মতো একটা কোর্স করতে পারতেছে না। অনেক বেশি একটা কোর্স করতে নিলে 4,000-5,000 টাকা চাচ্ছে। 4-5,000 টাকা অনলাইনে দেওয়ার অনেকেরই ফ্যামিলিতে আসলে কিন্তু আসলে এটা নাই, সামর্থ্য নেই। আমার কাছে এসে আমার স্টুডেন্টরা যখন বলে ভাইয়া আমার পেইড কোর্সে, সেদিন একজন বলতেছে যে ভাইয়া আমার বাবা আর একটা বিয়ে করে ফেলছে, আমার হচ্ছে আর একটা বোন গার্মেন্টসে থাকে, বড় বোনটা, আমার মা মারা গিয়েছে। সো আমার কেউই নেই ওরকম। সো আমার বোন গার্মেন্টসে চাকরি করে, এখন তার ওরকম গার্মেন্টসের স্যালারিও দেওয়া হচ্ছে না, গার্মেন্টসের লকডাউনে চাকরির জন্য বন্ধ। সো আমি এখন ভাই কীভাবে পড়বো, আমি কিভাবে একটা পেইড কোর্স করব? একবারই কথাটা একবার নিজের মধ্যে ফিল করে দেখো। তোমরা তো ভালো আছো, তোমাদের অনেক ফ্রেন্ড এরকম আছে যারা এরকম পরিস্থিতির শিকার আছে। আমি শুধুমাত্র তাদের কথা ভেবে এই কোর্সটা রান করেছি। আমি চেয়েছিলাম এটা ফ্রিতে, সেই জন্যই ফ্রিতে রান করেছি। তো সো এরকম তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা এরকম আসলে এই অনলাইনের এমবি কেনার সামর্থ্যও নাই। সো এমবি কেনার সামর্থ্য, আমার সামনে টার্গেট আছে যাদের এমবি কেনারও সামর্থ্য নেই, তাদের আমি এমবি গিফট করে ক্লাস নেবো, ক্লাসে যেন প্রেজেন্ট থাকে, তাদেরকে আমি এমবি নিজে কিনে দিব দরকার হলে। সো সেদিন আমার একটা পরিচিত একজন বলতেছে, আই থিঙ্ক নাম বলবো না আমি তার, সো ওই গ্রুপেরই আমাদের সাথে কাজ করে, সে বলতেছে ভাইয়া আপনি আমাদেরকে ডোনেট করবেন, আমাদেরকে দিবেন, আপনার ফিডব্যাক কি, আসলে আপনি ফ্রিতে পড়াচ্ছেন, কি ফিডব্যাক?
বললাম ভালো লাগে তাই পড়াই, ভালো লাগে তাই পড়াই, দ্যাটস ইট, এতটুকু অ্যান্সার দিয়েছি। সো টাকাই কি আসলে সব কিছু? সো এখন তাহলে দেখো, এই জন্য তোমাদের ওই রকম ফ্রেন্ড সার্কেল যদি কারো থাকে, আমি সবসময় তোমাদেরকে বলবো তোমরা একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে লাইভটা দিয়ে বলো ভাইয়া বুয়েটের জন্য ক্লাস নিচ্ছে, তোমাদের যাদের বুয়েটের স্বপ্ন আছে তোমরা কাইন্ডলি ক্লাসগুলো করো। অনেকেই দেখেছি যে অনেকেই তোমরা নিউজ পেপারে দেখো রিক্সা চালকের ছেলে হয়েও বুয়েটে চান্স পেয়েছে, এটা পসিবল। কোয়ালিটি নট এ ট্যালেন্ট, কোয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে আমি বুয়েটে চান্স পাবোই, তাহলে সে পাবে, শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে হবে না। সো যদি ওরকম ডিটারমিনেশন থাকে যে ভাইয়া আমি পাবো, তাহলে নিশ্চয় পাবে। সো তোমাদের সেজন্যই আমি বলবো তোমরা কাইন্ডলি একটু লাইভটা কী করবা, সবাই একটু ওইরকম ফ্রেন্ড সার্কেলকে একটু শেয়ার করে দাও। সো এতটুকু। আচ্ছা, সো আজকে স্টার্ট করে ফেলবো, লেটস স্টার্ট। এখন আমাদের 1 মিনিট আছে, 1 মিনিট পরে আমি শুরু করবো, ঠিক আমরা 7:30 লাইভটি স্টার্ট করে ফেলবো, ক্লাসটা স্টার্ট করে ফেলবো। সো ওকে, আমাদের সাথে প্রায় 300+ আছো। ওকে, এখন আমাদের টাইম হয়ে গেছে, আমি এখন ক্লাস স্টার্ট করে দিব, সবাই জয়েন করে ফেলো, ফটাফট জয়েন করে ফেলো এবং ফটাফট লাইভটা একটু শেয়ার করে দাও, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। এবং তোমাদেরকে আমি বলবো তোমরা 5 থেকে 10টা তোমরা যেভাবে পারো শেয়ার করবা, করে সেই শেয়ারের স্ক্রিনশট আমার আইডিতে দিবা, আমি তোমাদের একটা পেইড বুক দিব, তোমরা চাইলে সেটা করতে পারো, তোমাদের যাদের ইচ্ছা আছে। সো এরকমভাবে তোমরা ফ্রেন্ডদেরকে শেয়ার করলা এবং পেইড বুকও পাইলা। সো তোমরা সবাই 5 থেকে 10 জন ফ্রেন্ডকে শেয়ার করে তোমরা আমাকে ইনবক্স করে, ইনশাল্লাহ আমি একটা পেইড বুক তোমাদেরকে দিব। সো বইটা আমরা বিক্রি করতাম, সেল করতাম, ওই সেলিং বুক তোমাদেরকে দিব, ইনশাল্লাহ তোমাদের কাজে লাগে, মানে লাভ হবে, বইটার জন্য তোমার অনেকটাই হেল্প হবে তোমাদের। ওকে, ঠিক আছে, আমাদের সাথে মোটামুটি 350 স্টুডেন্ট আছো, আমি এখন শুরু করে দিব আমাদের পড়ানো। সো আজকে আমি একটু আগে জয়েন করেছি, আবার বললাম আগে একটু জয়েন করে ফেলছি। আচ্ছা আচ্ছা, শেয়ার অপশন, লাইভে ইনভাইট দিচ্ছি। আচ্ছা, লাইভে ইনভাইট দাও অথবা শেয়ার করো, তোমাদের ইচ্ছা, এবং সেইটা তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন অথবা শেয়ার অথবা লাইভে ইনভাইট করে তোমরা আমাকে ইনবক্স করে স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে পেইড বুক দিয়ে দিব, আমি তোমাদেরকে পেইড বুকটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমাদের সাথে 350+ স্টুডেন্ট জয়েন আছো মোটামুটি, আমি এখন পড়ানো স্টার্ট করে ফেলবো। আচ্ছা দেখো, আজকে আমরা এমন একটা টপিক পড়বো যে টপিকটার মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করব। আজকে রহস্য উদ্ঘাটন করব, সেটা হচ্ছে 4 ভাইয়ের তত্ত্ব। সো আমরা আজকে খুব সহজ একটা টপিকই কিন্তু খুব ভালো মতো সেটা শিখবো, যেন পৃথিবীর কোনো জায়গায়, আই থিঙ্ক পৃথিবী না, আসলে বাংলাদেশের কোনো জায়গায় যেন আমরা না আটকাই, বাংলাদেশের কোনো জায়গায় যেন আমরা না আটকাই ওই টপিকটাতে। ওকে, সো সেই টপিকটা হচ্ছে, আমি যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে 4 ভাইয়ের তত্ত্ব। 4 ভাইয়ের তত্ত্ব, ভাইয়ের গপ্প যদি আমি বলি, আমরা মজার স্বরে গপ্প বলি, গপ্প, তাহলে 4 ভাইয়ের গপ্প আমরা আজকে শিখবো। 4 ভাইয়ের গপ্প, এই 4 ভাইয়ের মধ্যে এক ভাই আছে খুবই ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড, মানে সেটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ওর প্রায়োরিটি বেশি থাকে। সো এই যে পরীক্ষার জন্য 4 ভাইয়ের এক ভাই যার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। 2 নম্বর যে ভাই, তার নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, 2 নম্বর ইম্পর্টেন্ট যা পরীক্ষার জন্য। 3 নম্বরটা ইলেকট্রো অ্যাফিনিটি অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস। সো আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো অ্যাফিনিটি অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস, এই 4 ভাইয়ের তত্ত্বটা আমরা খুব সুন্দরভাবে পড়ব। এই 4 ভাইয়ের তত্ত্ব থেকে বুয়েটে কোশ্চেন আসতে পারে, কারণ আমি এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসটা আমাদের এইচএসসি বুয়েট সম্পূর্ণটা কভার হয়ে যাবে। শুধু এইটাই না, তুমি চাইলে মেডিকেলের ছোটো ছোটো জিনিস আমি দেখাই দেবো, মেডিকেলের না বেসিক্যালি, বাট দেখাবো এখান থেকে ওই টাইপের, এই ক্লাসটা করলে তোমার সব কভার হয়ে যাবে, পুরোটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আল্লাহর নাম করে শুরু করে ফেলি আজকের ক্লাসটা 4 ভাইয়ের গল্পের প্রথমটা জায়গাতে। ওকে, আচ্ছা, প্রথম যে জায়গাটা আমাদের আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আমাদের প্রায় 362 জন আছো। ওকে, আচ্ছা, সো আমাদের যে 4 ভাইয়ের যে জায়গাটা আছে, সেই 4 ভাইয়ের জায়গার প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। আমরা প্রথমে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এই আয়োনাইজেশন এনার্জিটা আসলে কি? আয়োনাইজেশন এনার্জি আমরা কিন্তু পড়েছি এতক্ষণ যে এইটা হচ্ছে আমার কি সেন্টার, এইটা একটা অ্যাটম, অ্যাটমের এটা একটা সেন্টার। আমরা জানি হচ্ছে এর কি আছে, 4 সাইডে আছে ইলেকট্রন। আমরা জানি আয়োনাইজেশন এনার্জির ডেফিনেশনে আমরা যেটা পড়েছি ভাইয়া, আজকে সেই পড়াটার থেকে বাইরে পড়বো, পুরা বাইরে পড়বো। এতদিন যা পড়েছি সে থেকে পুরো বাইরে আজকে পড়বো। প্রায় 400-র কাছাকাছি আসো, 500 কি ক্রস হবে আজকে?
আচ্ছা টার্গেট কিন্তু 500 আমি দিয়েছিলাম যে আজকে 500 হবে কিনা আমি দেখতে চাচ্ছি। সো তোমাদের তো ওরকম কিছু চাই না, তোমাদের জাস্ট একটু উপস্থিতিটা চাই, তার জন্য আমি তো কষ্ট করতে রাজি আছি। সো দেখো তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে পজিটিভ চার্জ, মানে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আছে পজিটিভ চার্জ, আর এখানে আছে আমাদের হচ্ছে ইলেকট্রন। এখন প্রশ্ন, আয়োনাইজেশন এনার্জির মেইন কনসেপ্ট আমরা জানতাম কি? এতদিন আমরা যেটা জানতাম, আজকে অন্য কিছু শিখবো। এতদিন জানতাম এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে এই থেকে মুক্ত করতে যে পরিমাণের শক্তি দরকার হয় সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এইটুকু আমরা জানতাম, এটুকু আমরা সবাই জানি, কমেন্ট করে ফাটায় ফেলতে পারি যে ভাই এটুকু জানি আমি। কিন্তু এর মধ্যে আসলে বেসিক্যালি কি হয় না হয় সম্পূর্ণটা আমার জানতে হবে, কারণ বুয়েটের প্রশ্ন যদি এখান থেকে আসে, এখান থেকে এই প্রশ্ন আসবে না, ওরা আসবে এমন প্রশ্ন যে প্রশ্ন তোমার মাথা খাটাতে হবে, যে প্রশ্নটা অ্যান্সার করতে নিলে তোমাকে মাথা খাটাতে হবে। চলে আসি লাইনে। দেখো এইখানে আছে, এটার নাম কি? পজিটিভ চার্জ, এটা হচ্ছে ইলেকট্রন। সো এই পজিটিভ চার্জ আর ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, যে অ্যাট্রাকশনটাকে বলা হয় স্ট্রং ফোর্স। এর মধ্যে যে অ্যাট্রাকশন আছে সেটাকে বলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তার মানে এর মধ্যে একটা শক্তিশালী স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আছে। সো এর মধ্যে একটা শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স আছে। এবং আমরা কুলম্বস লতে কি বলেছে? কুলম্বস লতে বলেছে যে দুটা যদি ভিন্নধর্মী চার্জ, ধরো দুটা চার্জ থাকে, এই দুটা চার্জের মধ্যে, চার্জের মানে এটা ধরলাম U1, এটা আমার U2, বা এটা Q1, এটা Q2। কুলম্বস ল আমরা ছোটবেলায় পড়েছি। দুটা চার্জ যদি থাকে এবং দুটো চার্জের মধ্যে যদি আমার অ্যাট্রাকশনটা আমরা আর রেডিয়াস কল্পনা করি, দ্যাটস ইট কুলম্বস ল ফোর্সে বলা হয়, কুলম্ব ফোর্সে বলা হয়। এখানে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, ধরো কে Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। সো এইরকম আমি বলি কুলম্বস লতে। সো কুলম্বস আমাকে এই জিনিসটা বলেছে কুলম্বস লতে। আমরা এই জিনিসটা, আমরা অলরেডি 450 আছো, আমি 500 টার্গেট করেছিলাম, আর একটু হলে হয়ে যায়, ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আমরা যেটা করতেছি যে এখানে Q1 এটা হচ্ছে কুলম্বস ল। আমরা দেখো দুইটা চার্জের মধ্যে কুলম্বের সূত্র কিন্তু খাটে। এখানে দেখো তো ভিতরে কি আছে? পজিটিভ, এখানে আছে নেগেটিভ। নিশ্চয়ের মধ্যে কুলম্বের সূত্র খাটবে, নিশ্চয় খাটবে, ঠিক না? খাটবে। সো এখন তাহলে চলে আসি আমরা একটু কুলম্বস ল নিশ্চয়ের মধ্যে খাটে। তো এই যে ফোর্সটা আছে না ভাইয়া, এই ফোর্সটা হবে আমার এইটার, আমি যদি চার্জ দিই U1 আর এটার চার্জ দিই আমি E2, তাহলে দ্যাটস ইট, আমার যেটা হবে U1 E2 আমার ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এটা প্রপোর্শনাল, তাহলে প্রপোর্শনাল টু U1 E2 ডিভাইডেড বাই r স্কয়ার। দ্যাটস ইট, আমি প্রপোর্শনালটা উঠায় দিই, তাহলে আসে F ইকুয়াল টু K U1 E2 ডিভাইডেড বাই r স্কয়ার। K সমান 1/4 পাই এপসাইলন নট। K এর মান আসবে কত? 1/4 পাই এপসাইলন নট। এইটা আমরা ফিজিক্সে পড়েছি। সো ফিজিক্সে আমরা এটা পড়েছি। এইটা থেকে আসলে এর মধ্যে যে ফোর্সটা তুমি পাচ্ছ না, 550 450 আছো প্রায়। আচ্ছা সো এর মধ্যে যে ফোর্সটা আছে না, এই যে ভিতরে যে ফোর্সটা আছে না, এই যে ফোর্স, এই ফোর্সটা কিন্তু এই ফোর্স, এইটা থেকেই কিন্তু এর মধ্যে রেডিয়াস কতটুকু, এর মধ্যে স্ট্রং কতটুকু বন্ড আছে, বন্ড লেন্থ কতটুকু, এই সব এই ফোর্স দিয়ে বের করা হয়। মনে রাখবা, এই ফোর্সের মান যদি কোনোভাবে চেঞ্জ হয়, পৃথিবী মানে এই যে মলিকুলগুলো ব্লাস্ট করবে, যদি এই ফোর্সের মানগুলা যদি স্টেবিলিটি অর্জন না করে, মানে যদি চেঞ্জ হয়। যেমন এইটার বাহিরের দিকে আছে কি কেন্দ্রবিমুখী আর ভিতরের দিকে কেন্দ্রমুখী, এই দুইটা ফোর্সের মান সমান, তার জন্য ইলেকট্রন একটা নির্দিষ্টভাবে ঘুরে। এখন প্রশ্ন, আমি এই স্ট্রং ফোর্সটার থেকেও বেশি ফোর্স আমাকে দিতে হবে এই ইলেকট্রনকে মুভ করাইতে। আর ইলেকট্রন যদি মুভ না করে ভাইয়া, তাহলে আয়োনাইজেশন এনার্জি ক্রিয়েট হবে না। আয়োনাইজেশন এনার্জির শর্ত হচ্ছে এই ইলেকট্রনটা বাহিরের শেলের ইলেকট্রনটাকে মুভ করাতে হবে। এখন প্রশ্ন, বাহিরের শেলের ইলেকট্রনটাকে মুভ করাবো এবং এই ইলেকট্রনটা, অথবা আমি যে ইলেকট্রনটা এখান থেকে কি করলাম, বাইরের শেলের ইলেকট্রনটা আমি বের করে দিচ্ছি, বাইরের শেলের ইলেকট্রনটা। সো নিশ্চয়ই এর উপরে আমার ফোর্স দিতে হবে, বাহির থেকে এর মধ্যে শক্তি দিতে হবে। এই শক্তিটাই, বাহির থেকে যে শক্তি দিতে হয়, যতটুকু দিতে হয়, সেটাই আয়োনাইজেশন এনার্জি। এখন এই ইলেকট্রনটা, এই যে বললাম না অসীম থেকে অসীমে যে চার্জ, এই ইলেকট্রনটা কি হবে? অসীমে এই ইলেকট্রনটা কিন্তু মুভ করাবে, অসীমে। এখন প্রশ্ন, অসীম বলতে ভাই আসলে কি বোঝায়? তোমরা কমেন্ট একটু জানাও। আচ্ছা কমেন্ট একটু জানাও, সবাই কি দেখতে পাচ্ছ কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু জানাও, কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে আচ্ছা, সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবা, ভাইয়া তোমাদের কমেন্ট পড়বে, সমস্যা নেই। সো এখন আমি কি করলাম, আমি এই যে চার্জটা, আমার এখান থেকে যে চার্জটা আমি কি করলাম, অসীমে কিন্তু আমার এখানে মুভমেন্ট করাতে হবে, অসীমে।
সো অসীমে যদি আমি মুভমেন্ট করাতে চাই, নর্মালি যদি চিন্তা করো, এই যে অসীম, একটা ইলেকট্রনকে অসীমে মুভ করানো মানে বোঝায় 2 সেন্টিমিটার জায়গার মধ্যে মুভ করানো। এই 2 সেন্টিমিটার জায়গায় ইলেকট্রনের জন্য অসীম বলা হয়। ইলেকট্রনের জন্য এখানে বলা হয়েছে একটা কথা, অসীমে মুভ করানোর কথা, অসীম থেকে অসীমে পাঠাবে। এখন মেইন কথা যে এইখানে অসীমে যে বিষয়টার কথা বলেছে, এই অসীম বলতে ইলেকট্রনের বিষয়টা হচ্ছে কতটুকু, ইনফিনিটি বলতে বোঝাইতেছে 2 সেন্টিমিটার। এইটা মনে রাখবা, এটা বইয়ের মধ্যে পাবা না। এটা হচ্ছে 2 সেন্টিমিটার জায়গাকে ইনক্লুড করেছে। 2 সেন্টিমিটার। সবাই কমেন্টে জানাও কয় সেন্টিমিটার, সবাই কমেন্ট করো কয় সেন্টিমিটার, সবাই কমেন্ট একটু জানাও কয় সেন্টিমিটার হবে। সো সবাই একটু কমেন্টে জানাও কয় সেন্টিমিটার হবে। 2 সেন্টিমিটার। সবাই কমেন্টে জানাও ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, যার কোনো সীমা নাই তাকে অসীম বলে, কিন্তু এখানে অসীম বলতে বোঝায় 2 সেন্টিমিটার। এটা বইয়ে না, এটা গুগলে আছে, গুগলে সার্চ দিয়ে পাবা। অসীম বলতে বোঝায় 2 সেন্টিমিটার, কারণ একটা ইলেকট্রন তো এখানে বুঝতে পারছো কত ছোট, ন্যানোমিটার এটা মাপা হচ্ছে, কত ছোট। সো এত ছোট 2 সেন্টিমিটার মানে ওর কাছে কিন্তু অসীম, ওর কাছে অসীম। 2 সেন্টিমিটার মানে ওর কাছে অসীম, তার জন্য অসীম বলতে বোঝাইতেছে 2 সেন্টিমিটার পর্যন্ত বোঝায়। সো এর বাইরে আসলে হিসাব করা পসিবল না, এর বাইরে হয় না। সো এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে আমি যে জিনিসটা করব, সো আমি যদি বলি অ্যামাউন্ট অফ এনার্জি, এর উপরে যে এনার্জিটা দেব, কতটুকু এনার্জি দিব, এই যে ফোর্সটা ভাঙতে, ওটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে আমার এখানে। সো ওই অ্যামাউন্ট অফ এনার্জি 3টা কন্ডিশন আছে, 3টা শর্ত আছে। এই 3টা শর্ত ছাড়া কখনো আয়োনাইজেশন এনার্জি হবে না, যেটা মেডিকেল এবং বুয়েটের জায়গাতেও লাগবে। এটা হচ্ছে ট্রিক্স। এই 3টা শর্ত, এই 3টা শর্ত তুমি বইও খুঁজে এরকম পাবা না, বইও খুঁজে পাবা না, মনে রেখো। সো এই 3টা শর্ত আসলে কি ছিল, যে শর্ত দিয়ে আমি কি করব, ইলেকট্রনগুলোকে মুভ করাতে পারবো। কিভাবে দেখো, 1 নাম্বার শর্ত মনে রাখো, এই কন্ডিশন কিন্তু তুমি পাবা না, এক্সপ্লেনেশন পাবা না এরপরে। সো ক্লাসটা সেই জন্য সিরিয়াস। এখন দেখো 1 নাম্বারটা হচ্ছে আইসোলেটেড। আইসোলেটেড 1 নাম্বারটা হচ্ছে আইসোলেটেড। 2 নাম্বার শর্ত আমি সবগুলো বুঝাবো। 2 নাম্বার শর্তটা হচ্ছে গ্যাসেস অ্যান্ড নিউট্রাল, গ্যাসেস। আর 3 নাম্বারটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল। সো এই 3টা শর্ত যদি না থাকে ভাই, আয়োনাইজেশন এনার্জি কাজ করবে না। আয়োনাইজেশন এনার্জির জন্য 3টা কন্ডিশন দরকার। 1 নাম্বার হচ্ছে আইসোলেটেড। মনে রাখবা, আইসোলেটেড কোনো অ্যাটম ছাড়া আয়োনাইজেশন এনার্জি ক্রিয়েট হয় না, কখনো হয় না। মেডিকেল প্রশ্ন আসুক, বুয়েট আসুক, যেখানেই আসুক, যদি অ্যাটমের মধ্যে আইসোলেটেড না থাকে ভাইয়া, তাহলে কখনোই আয়োনাইজেশন এনার্জি ক্রিয়েটই হবে না ওর মধ্যে। আইসোলেটেড বলতে বোঝায় এক অ্যাটম, মানে একটা অ্যাটম নিয়ে, মানে সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল অ্যাটম। আইসোলেটেড, আমি আইসোলেটেড, এই যে আমি আইসোলেটেড, আমার সাথে কেউ নাই, সো আমি আইসোলেটেড। সো আমার সাথে কিন্তু কেউ নাই, সো আমি কি আইসোলেটেড, আইসোলেটেড, আমার সাথে কেউ নেই। এই যে মার্কার, সিঙ্গেল মার্কার, আইসোলেটেড, আইসোলেটেড। সো একটা অ্যাটম আইসোলেটেড। যেরকম আমি যদি বলি অ্যালুমিনিয়াম আইসোলেটেড, আমি বলি নাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, আমি বলি নাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা কখনোই বলিনি, এর আয়োনাইজেশন এনার্জি কিন্তু পাবা না। কিন্তু আমি যদি বলি অ্যালুমিনিয়াম আইসোলেটেড, ইটস কন্ডিশন 1। অ্যাটম, তোমার হচ্ছে আয়োনাইজেশন এনার্জির জন্য প্রথম কন্ডিশন আইসোলেটেড হতে হবে, আইসোলেটেড হতে হবে, ফার্স্ট কন্ডিশন। সবাই আমার সাথে সাথে বলো, সবাই আমার সাথে সাথে বলো, আইসোলেটেড হতে হবে। ক্লিয়ার কিনা? ওকে। 2 নাম্বার গ্যাসেস স্টেজ হতে হবে, স্টেজটা গ্যাসেস থাকতে হবে, কারণ সলিড স্টেজে আইসোলেটেড পাওয়া খুবই টাফ। সলিড স্টেজে আইসোলেটেড পাওয়া যায় না, সলিড স্টেজে আইসোলেটেড পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, এটা পসিবল না। সেই জন্য গ্যাসেস স্টেজকে চুজ করা হয়, কারণ গ্যাসেস স্টেজে আইসোলেটেড কনভার্ট করা যায়, পাওয়া যায়। সো আইসোলেটেডের জন্য আমার গ্যাসেস স্টেজ ইম্পর্টেন্ট, বুঝছো? কখনো সলিড স্টেজে আইসোলেটেড পাওয়া যায় না বলেই আয়োনাইজেশন এনার্জিতে বলা হয়েছে কোশ্চেনে, যদি সলিড থাকে আয়োনাইজেশন এনার্জি নট ভ্যালিড, আয়োনাইজেশন এনার্জি নট ভ্যালিড, ইটস এ গ্যাসেস কন্ডিশন। সবসময় গ্যাসেস কন্ডিশনের কথা মনে রাখবা। 3 নাম্বার হচ্ছে নিউট্রাল অ্যাটম, নিউট্রাল কনফিগারেশন অর্জনের জন্য এটা করে, এটা করে হচ্ছে নিউট্রাল কনফিগারেশন অর্জনের জন্য। নিউট্রাল কনফিগারেশন, যেরকম অ্যালুমিনিয়ামের লাস্টে হচ্ছে 3টা ইলেকট্রন ছিল, ওই একটা একটা করে ছাড়বে, ও কিন্তু 3টা একসাথে পারবে না, ওই একটা ছাড়বে, পরে আরেকটা ছাড়বে, পরে 3 নাম্বারটা ছাড়বে, পরে প্রথমে 1 নাম্বারটা, পরে 2 নাম্বারটা, পরে 3 নাম্বারটা, ও 3টা ছেড়ে অক্টেটের মতো অর্জন করবে, লাস্টে অক্টেট ফরমেশন করবে। আর অক্টেট ফরমেশন
ফরমেশন করা মানে নিউট্রাল অ্যাটমের কনফিগারেশন ক্রিয়েট করা, মানে নিউট্রালাইজেশন করা। আর এইটার জন্যই আসলে আয়োনাইজেশন এনার্জি ক্রিয়েট হয়। তাহলে তিনটা কন্ডিশন, এক নাম্বারটা আমার সাথে সাথে বলো। সো তিনটা কন্ডিশন আমার সাথে সাথে বলো। এক নাম্বারটা কি ছিল? এক নাম্বারটা ছিল আইসোলেটেড, দুই নাম্বারটা গ্যাসেস, তিন নাম্বারটা নিউট্রাল। এইটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তোমরা এতদিন যা পড়ছো এর থেকে এখন এই জিনিসগুলো একটু মনে রাখবা, বুঝছো? সো এইটাকে সিলি মনে কইরো না, এটা অনেকটা ইম্পর্টেন্ট জায়গা বুয়েটের জন্য, এটার বেসিকটা দেখো। সো এই তিনটা দিয়ে আমি হচ্ছে বুঝলাম হচ্ছে ধর্ম হচ্ছে এই তিনটা। এখন আমি আয়োনাইজেশন এনার্জির কন্ডিশনগুলো দেখব, যে আয়োনাইজেশন এনার্জি কিসের উপরে ডিপেন্ড করে, কিভাবে আয়োনাইজেশন এনার্জি আইডেন্টিফাই করব, বের করব। দেখো আয়োনাইজেশন এনার্জিটা আসলে কি, আসলে ধরো এটা এম গ্যাস, এ কি করলো, ইলেকট্রন হারিয়ে প্লাস এম প্লাস হয়ে গেল, এই দেখো আয়নিত হলো। ইলেকট্রন কি করলো, এখানে ইলেকট্রন মুভ করাইলো, ইলেকট্রন মুভ করা ইলেকট্রন সরে গিয়ে এখানে প্লাস চার্জ অর্জন করলো, এইটাই হচ্ছে আমার আয়োনাইজেশন। এখন আমি এখান থেকে ইলেকট্রন মুভ করাইলে আমি বলেছিলাম যে এই যে ভিতরে আছে পজিটিভ, এখানে ইলেকট্রন, এই ইলেকট্রনটা মুভ করাইতে নিলে আমার নিশ্চয়ই এর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, ফোর্স, এই ফোর্সকে ভাঙতে হবে, এই ফোর্সকে ভাঙতে হবে, তার জন্য এখানে শক্তি দিতে হবে। এই ফোর্সকে না ভাঙলে তো ইলেকট্রন মুভ করবে না, এই ফোর্সকে ভাঙার জন্য এর উপরে শক্তি দিতে হবে, একটা বাড়ি দিতে হবে, এটাই হচ্ছে শক্তি নাকি? এই যে কিছু দিয়ে একটা বাড়ি দিব, আমি কি দিয়ে বাড়ি দিব, দাঁড়ো আমার কাছে কিছুই নেই এরকম। সো আমার কাছে আছে কি আছে কি আছে কি আছে, আচ্ছা ওরকম কিছুই নেই, ধরো এরকম একটা বাড়ি দিব, দ্যাটস ওটা বের হয়ে যাবে, মানে বাড়ি দেওয়া বলতে বুঝাইতেছি শক্তি দেওয়া, এর উপরে কি দিব, শক্তি দিব, ক্লিয়ার? ওকে। সো আচ্ছা ধরো তোমাদের আশেপাশে যা আছে তাই দিয়ে বাড়ি দিবা, আমার কাছে একটা বাটি আছে, সো বাটি দিয়ে একটা বাড়ি দিবা, ঠিক আছে? এরকম করে একটা বাটি দিয়ে বাড়ি দিবা, দ্যাটস ইট, খুলে যাবে, ইলেকট্রন খুলে মুভ করবে। আসলে এটা কিন্তু পসিবল না। মেইন জায়গাটা হচ্ছে এখানে এক শক্তি দিতে হবে, শক্তি দিতে হবে, শক্তিটা, সো এখানে শক্তি দিতে হবে, শক্তি দিলে ভুলে বের হয়ে যাবে। তাহলে শক্তির মান হচ্ছে ডেল এইচ, কতটুকু পরিমাণে শক্তি দিবা, এই শক্তির মান হচ্ছে ডেল এইচ। আর এই ডেল এইচটাই, এই শক্তির মানকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি যতটুকু শক্তি দিচ্ছ, এই ডেল এইচ যতটুকু থাকে এটা দিয়ে আমি শক্তি বের করি, কতটুকু আমার তাপ এখানে দিচ্ছ বা শক্তি দিচ্ছ, শক্তি কতটুকু, সেটার মানই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। এইটাই হচ্ছে আমার আয়োনাইজেশন এনার্জি। সো ভিতরে যাও, একটু ডিপলি পড়ার ট্রাই করো, ভিতরে একটু বুঝে বুঝে যাওয়ার ট্রাই করো। এখন আসবো মজার জায়গা। আমার স্ক্রিনশট মাইরো না, আমি বাটি দিয়ে যে ধাক্কা মারছি ওটার স্ক্রিনশট মাইরো না, ভাইরাল করে দিও না, ঠিক আছে? তোমরা ভালো ছেলে, ভদ্র ছেলে, তাই না? ওকে। সো এখন হচ্ছে কথা, মোটামুটি আমাদের এতটুকু ক্লিয়ার হইল। এখন আমরা দেখব আয়োনাইজেশন এনার্জির একটা কনসেপ্ট। সো আমি যদি বলি অ্যালুমিনিয়াম কিভাবে দেখো হয়, এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়াম কি করবে, প্রথমে একটা ইলেকট্রন ছাড়বে, একটা ইলেকট্রন শেয়ার হবে অ্যালুমিনিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, এইটাকে বলা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তার মানে আয়োনাইজেশন এনার্জি 1, এখানে যতটুকু শক্তি লাগবে সেটাকে বলা হয় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, মানে আয়োনাইজেশন এনার্জি 1, এটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি কত, 1। সবাই একটু কমেন্টে যা, আচ্ছা ভাইরাল কইরা দিমু, আচ্ছা দিও ভাইরাল করে, স্ক্রিনশট মারলে মাইরো, আমার হাতও যথেষ্ট আছে, হাত দিয়ে আমার বাচ্চা নেট প্রবলেম মেনশনে করছি, আচ্ছা ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি যখন ছাড়া হলো। সো একইভাবে যখন তুমি আবার এল প্লাস থেকে যদি আরেকটা ইলেকট্রন ছেড়ে দাও তাহলে হবে L2 প্লাস প্লাস আরেকটা ইলেকট্রন, এইটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি 2। এখন দেখো এইটা আবার প্রথমে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো এইটা, এখন এইটা আবার আরেকটা ইলেকট্রন কি করলো, ছাড়লো, ছাইরা কি হলো, এইটা হলো, এইটা আরেকটা ইলেকট্রন ছেড়ে কি হলো, এইটা হলো, তাহলে এটা হবে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। এখন অ্যালুমিনিয়াম এখনো অক্টেট নিউট্রাল গ্যাসের মতো অর্জন করেনি, আরও ছাড়বে, তো সো অ্যালুমিনিয়াম তখন অ্যালুমিনিয়াম 2 প্লাস কি করবে, আরেকটা ইলেকট্রন ছেড়ে হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস ইলেকট্রন, এটা হবে আয়োনাইজেশন এনার্জি 3, আয়োনাইজেশন এনার্জি 3, এটা হবে আয়োনাইজেশন এনার্জি 3। ক্লিয়ার? তাহলে আয়োনাইজেশন এনার্জি প্রথমে আসলো কি 1 2 3। এখন এই তিনটার মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি, পরীক্ষায় বুয়েট প্রশ্ন, বুয়েটে আসলে এই প্রশ্ন আসবে, এই অ্যালুমিনিয়ামের তো কয় ধরনের আয়োনাইজেশন এনার্জি দেখানো যায় এবং তার মধ্যে স্ট্যাবিলিটির সিরিজটা কেমন হবে, কার আয়োনাইজেশন এনার্জির মানে শ্রেণীটা কেমন হবে, আয়োনাইজেশন এনার্জির শ্রেণী বা সিরিজটা কেমন হবে, বুয়েটে আসলে প্রশ্ন এরকম আসবে ভাইয়া। এখন বলো কি করবা, এখন বলো এই প্রশ্ন কিভাবে সলভ করবা, এই প্রশ্ন
মাসুফ সৌদ, আচ্ছা 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 কমেন্টে জানাও। আচ্ছা কোন চ্যাপ্টারের কোন টপিক? এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 পড়াচ্ছি আমি, চ্যাপ্টার 3 পড়াচ্ছি, টপিক হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ওকে দেখো, সো বুয়েটা আসলে এই প্রশ্নটা বুয়েটা আসবে। এখন এই তিনটার মধ্যে কার আয়োনাইজেশন এনার্জির সিরিজটা কেমন? আমি আয়োনাইজেশন এনার্জির সিরিজটা করবো হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। সো আমরা যেটা করতে পারি, আয়োনাইজেশন এনার্জি আমি আই দিয়ে করি, সমস্যা নেই, একটা দিয়ে করলেই হয়েছে। আয়োনাইজেশন এনার্জি 1, আয়োনাইজেশন এনার্জি 2, আয়োনাইজেশন এনার্জি 3। তিনটার মধ্যে সব থেকে বেশি স্টেবলকে, সব থেকে বেশি স্টেবল আয়োনাইজেশন এনার্জি 3, তারপরে স্টেবল আয়োনাইজেশন এনার্জি 2, তারপরে আয়োনাইজেশন এনার্জি 1। তার মানে সব থেকে বেশি শক্তি লাগবে আয়োনাইজেশন এনার্জি 3। এই যে এনার্জি, এই ইলেকট্রনটা মুভ করতে সব থেকে বেশি শক্তি লাগবে। তাহলে কার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি? 3 নাম্বার, 3 নাম্বার যেটা ছিল সেটার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি। এইটা সব থেকে বেশি স্টেবল, এটাকে ভাঙতে সবচেয়ে বেশি এনার্জি দরকার। কেন দরকার দেখো, বেসিক যাবো, এখন যাবো কেন হবে বেশি, কেন বেশি হবে, চলে আসবো। আমরা দেখতে পাইলাম যে আয়োনাইজেশন এনার্জির মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আয়োনাইজেশন এনার্জি 3টা সবচেয়ে বেশি, তারপরে আয়োনাইজেশন এনার্জি 2, তারপরে আয়োনাইজেশন এনার্জি 1। কেন বেশি? এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস আর এইটা আমার ইলেকট্রন এখানে। সো ইলেকট্রন আমার সর্বশেষে আছে মোট তিনটা অ্যালুমিনিয়ামের। এই 3টা ইলেকট্রন, প্রোটন আছে মোট 13টা প্রোটন তো আর চেঞ্জ হচ্ছে না। এই 13টা প্রোটন প্রথমে 3টা ইলেকট্রনকে টানছে নিচের দিকে টানছে। 13টা প্রোটন এই 3টা ইলেকট্রনকে নিচের দিকে টানছে। তাহলে নিশ্চয়ই ওদের সাথে একটা অ্যাট্রাকশন আছে, এরকম অ্যাট্রাকশন আছে। ধরলাম এই ফোর্সের মান আছে। এখন একটা এইখান থেকে যে কোনো একটা ইলেকট্রন মুভ করে ফেললো, মুভ করে আয়োনাইজেশন এনার্জি 1 হইলো। সেই মানটা পাইলাম হচ্ছে 120 পাইলাম। 120 আমরা মান পরে দেখবো, এই কোকটা কি কোক পরে দেখবো, ওকে পরে দেখবো। 120 পাইলাম। এখন 2 নাম্বারটা আরেকটা ইলেকট্রন মুভ করবে, একটা ইলেকট্রন মুভ করছে, এখন আমরা আরেকটা ইলেকট্রন মুভ করবে। সো 2 নাম্বার যদি আরেকটা ইলেকট্রন মুভ করে, কেমনে করবে দেখো, একটা তো চলে গেল। এখন আমার এখানে আর কোনো ইলেকট্রন নাই, তার মানে এই ইলেকট্রনটা এখন ধরো এই জায়গা আছে, ইলেকট্রনটা মুভ করেছে এই জায়গা। এখন এই 2টা ইলেকট্রন থাকার জন্য অ্যাটমিক রেডিয়াস কি হবে, এই 13টা এই ইলেকট্রনকে টানবে, 13টা এইকেও টানবে। আগে কি ছিল, 3 জনের মধ্যে ভাগ হয়ে গেছিল, এখন হবে 2 জনের মধ্যে ভাগ। তাহলে কি হবে ভাইয়া, ভাগ 2 জনের মধ্যে 3 জন। যদি আমি 30টা আম 3 জনকে ভাগ করে দিই, কি হয়, এক একজন 10টা করে পায়। আর যদি আমি বলি 30টা আম আমি 2 জনকে ভাগ করে দিলাম, এক একজন 15টা পাইলো, তার মানে আমের সংখ্যা বেশি হইলো। সো এখানেও এনার্জিটা বেশি হবে। তার জন্য ওরা নিজের দিকে টানবে, এর ফলে অ্যাটমিক রেডিয়াস কমে যাবে। অ্যাটমিক রেডিয়াস কমলে ইলেকট্রন ভিতরের দিকে চলে আসবে। এখন এই ইলেকট্রন আর ওদের মধ্যে আকর্ষণ, এই ফোর্সের মান বাইরে গেছে। আগে যেরকম ছিল ফোর্সের মান F1 আর এখন হলো F2, দেখা গেল ফোর্সের মান F2-র মান F1 থেকে বেশি, কারণ ও কাছাকাছি আসলে কি হবে, রেডিয়াস তো ব্যস্তানুপাতিক, ফোর্সের মান বাড়বে। রেডিয়াস ব্যস্তানুপাতিক, ফোর্সের মান বাড়ে, কুলম্বস ল। রেডিয়াস যত কমে ফোর্সের মান তত বাড়ে, কুলম্বস ল। সো এই জায়গায় তাইলে ভাই কি হবে, ফোর্সের মান নিশ্চয় বাড়বে। ফোর্সের মান বাড়লে এটা ভাঙতে বেশি শক্তি লাগবে, তার জন্য হবে আয়োনাইজেশন এনার্জি 2 এর মান হবে নিশ্চয় 120 থেকে বেশি, ধরলাম 200, 120 থেকে বেশি 200 হয়ে গেল। এখন আমার এটাও আমি মুভ করলাম, এই ইলেকট্রনটা আমি 200 দিয়ে মুভ করলাম, 200 এনার্জি দিয়ে মুভ করলাম। কিসে দিছে আমি একক এখন দেখাবো, একটু পরে দেখাবো, কারণ আছে। এখন আমার আর একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে এখন হলো টানতে পারবে 13টা প্রোটন। একটা ইলেকট্রনকে টানবে, নিশ্চয়ই রেডিয়াস আরো কমবে, আর রেডিয়াস কমলে ফোর্সের মান আরো বাড়বে। তাহলে ফোর্সের মান F3-র মান বাড়বে F2-র থেকেও বেশি, আর F1 তো এমনিই বেশি ছিল। ফোর্সের মান বাড়বে, ফোর্সের মান বাড়লে ভাইয়া নিশ্চয় আয়োনাইজেশন এনার্জি 3-র মান নিশ্চয় 200 থেকে বেশি হবে, ধরলাম 250। তাহলে আমরা বুঝতে পারি এইটা সবার চেয়ে বেশি, তারপরে এটা। কেন, ক্লিয়ার কিনা বলো, কোনো প্রশ্ন আছে কিনা, পুরোটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা পুরোটা ক্লিয়ার আছে কিনা বলো, কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো।
আর কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার ভাই, জাস্ট অ্যামেজিং ক্লাস। আচ্ছা ওকে ভাই, এক্সাম্পল দেন ভাই, আরেকটা এক্সাম্পল দেন ভাই। ওকে দেখাচ্ছি। গুড। এইবার আসি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখাই। সো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখাই আমরা Mg ম্যাগনেসিয়াম প্রথমে একটা ইলেকট্রন হারিয়ে হয়ে যাবে ম্যাগনেসিয়াম প্লাস ইলেকট্রন, এটা হবে আয়োনাইজেশন এনার্জি 1। তারপর হবে ম্যাগনেসিয়াম প্লাস আরেকটা ইলেকট্রন হারাবে, হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2 প্লাস ইলেকট্রন, আয়োনাইজেশন এনার্জি 2। আর করা পসিবল না, কারণ এখন নিউট্রাল গ্যাসের অর্জন করে ফেলছে, নিউট্রাল গ্যাসের কনফিগারেশন অর্জন করছে, আর পসিবল না। তাহলে বলতে পারি IE2 এর মান বেশি IE1 থেকে। এই প্রশ্ন বুয়েটে আসলে কুয়েট বুয়েটে আসে এইটা এনার্জি, আয়োনাইজেশন এনার্জির হচ্ছে কি প্রথম আয়োনাইজেশন এনার্জি, দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, তৃতীয় আয়োনাইজেশন এনার্জির মধ্যে কার বেশি কার কম, এইটা। এইবার আসবে 2 নাম্বার কনসেপ্ট 2, লজিক 2। সবাই দেখো লজিক 2 1 নাম্বার কনসেপ্ট শেষ আমাদের আয়োনাইজেশন এনার্জির। এবার আসবে 2 নাম্বার কনসেপ্ট 2 তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির আমার হচ্ছে, আচ্ছা তোমরা কতজন আছো? 382, মাত্র 400 কেন? আর সবাই কই? আর একটু মেনশন দিয়ে জানায় দাও, এখন অনেক মজার কনসেপ্ট শিখবো। সো আয়োনাইজেশন এনার্জির ইউনিট কনসেপ্ট 2 তে শিখবো হচ্ছে ইউনিট কি ভাই? এই ইউনিট নিয়ে অনেকেই পাগল হয়ে যায় আয়োনাইজেশন এনার্জির ইউনিট নিয়ে। বুয়েট পরীক্ষায় ইউনিট নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা করে আয়োনাইজেশন এনার্জির, যদি এখান থেকে প্রশ্ন হয়। সো ঝামেলা করে কেন করে দেখো। সো এখানে আয়োনাইজেশন এনার্জির 2টা ইউনিট আমরা শিখবো, তাহলে আর কোনো জায়গায় আমরা আটকাবো না। একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জির যে ইউনিট সেটা হচ্ছে ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম, কারণ একটা অ্যাটমের ক্ষেত্রে করা হয় সেই জন্য শেখা হয় ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম, প্রতিটা অ্যাটমের জন্য ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম। তাহলে কি ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম প্রতিটা অ্যাটমের জন্য, সেই জন্য ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম। আরেকটা হচ্ছে কিলোজুল পার মোল, আরেকটা হচ্ছে কিলোজুল পার মোল, আরেকটা হচ্ছে কিলোজুল পার মোল। এখন এই ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম আর কিলোজুল পার মোলের মধ্যে একটা সম্পর্ক আছে, এইটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা একটু জানবো। দেখো এই 1 ইলেকট্রিক ভোল্ট পার মোল সমান 96 কিলোজুল পার মোল, 1 ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম সমান 96 কিলোজুল পার মোল, এইটা সমান এইটা। তার মানে 1 ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম সমান 96 কিলোজুল পার মোল, ঠিক আছে এইটা। সো এইটা মনে রাখবা, এটা হচ্ছে কনসেপ্ট 2 তে আমি জাস্ট এককটা শিখাই দিলাম, এককটা ক্লিয়ার কিনা। যদি তুমি যে কোনো বইয়েতে কিন্তু কিলোজুল বা ইলেকট্রিক ভোল্ট নিয়ে কিন্তু কাজ বেশি করে, ইলেকট্রিক ভোল্ট নিয়ে কিন্তু কাজ বেশি আসে। এখন আয়োনাইজেশন এনার্জি 2 নাম্বার স্টেপ শিখবো। স্টেপ 2 আয়োনাইজেশন এনার্জি সবসময় ডিপেন্ড করে প্রপোর্শনাল টু 1 বাই সাইজ, অ্যাটমের সাইজ যত বেশি ছোট হবে আয়োনাইজেশন এনার্জি তত বেশি। আয়োনাইজেশন এনার্জিটা ডিপেন্ড করে হচ্ছে 1 বাই অ্যাটমের সাইজ, তার মানে অ্যাটমের সাইজ মেডিকেল বুয়েট যেখানে আসুক প্রশ্ন দেখেই বুঝবা, এইচএসসিও যদি অ্যাটমের সাইজ ছোট আয়োনাইজেশন এনার্জি বেশি, সাইজ ছোট বেশি। 3 নাম্বার স্টেপ 3 মনে রাখবা, আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু জেড বলতে বোঝায় পারমাণবিক সংখ্যা যত বেশি, এটাকে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স, এটাকে বলা হয় ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স। এই ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্সটা ডিপেন্ড করে জেড এর সাথে, জেড যত বেশি ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স তত বেশি, জেড যত বেশি ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স বেশি। আমরা এর আগে দেখলাম যে জেড যত বেশি পাচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স তত বেশি। ওই যে জেড এর কাজ কি টানতেছে, জেড যত যেরকম ইলেকট্রনকে একটা ইলেকট্রনকেই প্রোটন যত বাড়ে তত বেশি জোরে টানে, আর যত বেশি জোরে টানে তত কি হয় ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্সটা বেশি হয় না, বেশি হয়ে যায়। সো এই জন্য এইটা হচ্ছে স্টেপ 3, এগুলো মনে রাখবা, এগুলো ছোটবেলাকার জিনিস, আমি এগুলো নিয়ে কথা বলবো না, এই দুটো তোমরা জানো। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসপিডিএফ। এই 4টার মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি বেশি, কার আয়োনাইজেশন, এটা মেডিকেল প্লাস বুয়েট, আয়োনাইজেশন এনার্জি বেশি। এত কিছু লেখার টাইম নেই, কার আয়োনাইজেশন এনার্জি বেশি। কেউ কি জানো এটা? এই প্রশ্নটার অ্যান্সার কেউ করতে পারবা যে এসপিডিএফ এর মধ্যে কার আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি? কে করতে পারবে এটার অ্যান্সার বলো? স্টেপ 1 ছিল আমার ওইটা, স্টেপ 1 যেটা ছিল ওইটা হচ্ছে ওইটা E1, যে আয়োনাইজেশন এনার্জি 1, আয়োনাইজেশন এনার্জি 2,
আর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 3, এটা হচ্ছে স্টেপ 1, সবচেয়ে বেশি 3, তারপরে 2, তারপরে 1, এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 তে হচ্ছে সাইজ, স্টেপ 3 তে ছিল হচ্ছে কি জেড, আর এটা হচ্ছে স্টেপ 4, এটা হচ্ছে 4, স্টেপ 4, স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে এটা। স্টেপ 4 হচ্ছে এসপিডিএফ। এই 4টা স্টেপ পড়বা, ইনশাআল্লাহ আয়োনাইজেশন এনার্জি নিয়ে আর প্রবলেম হবে না। এই 4টা পড়লে আয়োনাইজেশন এনার্জি পুরো বস তুমি। এখান থেকে বুয়েট, টুয়েট, কুয়েট, চুয়েটের প্রশ্ন অনেক আসে। কুয়েট, রুয়েট, চুয়েটের জন্য তুমি নর্মালি দেখবে ইঞ্জিনিয়ারিং এর জন্য এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই প্রশ্নগুলা, এই যে এই প্রশ্নটা এসপিডিএফ, এখান থেকে আসলে তুমি এটা জানতে না কার আয়োনাইজেশন এনার্জি বেশি, কেন বেশি, লজিক দেখাইতে বলে কেন বেশি, এস এর কেন বেশি, ডি এর কেন বেশি, বলবে এরকম। বলো, সবাই বলতেছো এস, সবাই বলতেছো এস 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 এস, গুড। ওকে, অ্যান্সার হবে এইটা, এস এর সবচেয়ে বেশি, তারপরে হবে পি, তারপরে হবে ডি, তারপরে হবে এফ। কারণ কি আসলে সবচেয়ে বেশি এস এর হওয়ার কারণ এটা হচ্ছে অ্যাটমিক, এস এর হচ্ছে রেডি মানে ইলেকট্রনগুলো দেখা যায়, এসটা হচ্ছে সব থেকে ছোট, ইলেকট্রন সাইজ শেপটা ছোট, অ্যান্ড এটা হচ্ছে তোমার ডাম্বলের মতো গোল গোল টাইপের, এবং এটা ছোট ছোট এবং গোল হওয়ার জন্য এটা এরকম। বিকজ পি এর সাইজটা কেমন দেখো, পি এর অরিজিনাল সাইজ হচ্ছে এরকম, পি এর অরিজিনাল সাইজ, এইটা ছোট, এইটা ছোট লুপ আর এটা বড় লুপ, মনে রাখবা পি এর। সো পি এর ইলেকট্রন দেখা যায় অনেকটা দূরে থাকার জন্য, পি এর অনেক দূরে থাকার জন্য, মাথার উপরে থাকার জন্য অনেকটা দূরে থাকে, ইলেকট্রন ঘনত্বটা অনেকটা দূরে থাকে। স্টোডিনজাস ইকুয়েশন থেকে দেখা গেছে যে অনেকটা দূরে থাকার জন্য পি এর থেকে এস এর আয়োনাইজেশন এসটা অনেক বেশি স্টেবল হয়, এসটার স্টেবিলিটি অনেক বেশি থাকে, এস এর স্টেবিলিটি অনেক বেশি থাকার জন্য এস এর আয়োনাইজেশন এনার্জি পির থেকেও বেশি, এবং পির থেকে ডির থেকে আবার পির বেশি, এফ এর থেকে আবার ডির বেশি। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা বলো, ক্লিয়ার বুঝছো কিনা বলো, কে কে বুঝছো হাত তুলো। গুড গুড, আকৃতি পি এর, আচ্ছা ডাম্বেলের আকৃতি পি এর, হ্যাঁ হ্যাঁ ওকে। সো বুঝছো কিনা বলো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ইয়েস 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 ইয়েস, সবাই বুঝছো। আচ্ছা এখন আসবো আরেকটা কনফিগারেশন, এরপরে আরেকটা আছে 5 নাম্বার, স্টেপ 5, স্টেপ 5 এইটাই লাস্ট, এটাকে বলা হয় কনফিগারেশন। কনফিগারেশন, এই কনফিগারেশন দ্বারা বুঝাইতেছে কি আসলে, কনফিগারেশন দ্বারা বোঝায় 5 নম্বর শর্তটা কি, কনফিগারেশন দ্বারা বোঝায় 2 স্টেবিলিটি, কনফিগারেশন দ্বারা বোঝাইতেছে কনফিগারেশনের আকারের স্টেবিলিটি, স্টেবিলিটি স্টেবিলিটি স্টেবিলিটি। এই কনফিগারেশনের স্টেবিলিটিটা আসলে কি, এই স্টেবিলিটিটা 2টা ভাগে ভাগ। এক নাম্বারটা হচ্ছে হাফ ফিল্ড, হাফ ফিল্ড, 2 নাম্বারটা হচ্ছে ফুল ফিল্ড। এই হাফ ফিল্ড আর ফুল ফিল্ড বলতে আসলে কি বোঝায়, সো হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। স্টেবিলিটি বলেছিলাম কনফিগারেশনের যে আমার জায়গাটা, সেটা স্টেবিলিটির মধ্যে হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড বলতে আসলে কি বুঝাইতেছে, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড বলতে যেটা বুঝাইতেছে, হাফ ফিল্ড বলতে বোঝায় D5 P3, এগুলো সবই হাফ ফিল্ড। আর ফুল ফিল্ড হচ্ছে D10 P6, এগুলো সবই ফুল ফিল্ড। আমরা যদি এখানে এফ এর কথা চিন্তা করি, এফ কত হবে 7, এফ কত 14। সো এই যে কনফিগারেশনগুলো হয় যেরকম D5S1, D5S1, অথবা এই ফুল ফিল্ডের মধ্যে যেটা হয় D10S1, এইগুলা সবচেয়ে বেশি স্টেবল কন্ডিশন, স্টেবল পজিশন। সো এই পজিশনগুলো অনেক বেশি স্টেবল হয়, তার জন্য এই পজিশনে আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হয়ে যায়, এই পজিশনে আয়োনাইজেশন এনার্জির মান বাইরে যায়, এই পজিশনে আচ্ছা আচ্ছা এই পজিশনে আয়োনাইজেশন এনার্জির মান বাইরে যায় এই পজিশনগুলোতে। সবাই একটু কমেন্টে জানাও বুঝছো কিনা এটা, হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ডের কথা বুঝছো কিনা, এই পজিশনগুলো আয়োনাইজেশন এনার্জির মান বাইরে যায় এই পজিশনগুলো। সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা ওকে, এখন আমরা চলে আসি একটা প্রশ্ন সলভ করব। পর্যায় সারণীর যদি আমার এরকম কোনো প্রশ্ন আসে, যে ধরো প্রশ্নটা আসছে এরকম, তোমার বোরন, সো এরকম প্রশ্ন আসছে ধরো লিথিয়াম,
বেরিলিয়াম, বোরন, কার্বন, তারপর আছে তোমার হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এইটা হচ্ছে আমাদের আছে পরীক্ষার প্রশ্ন। এখন প্রশ্ন, আমরা এই জিনিসটা যে আছে আমাদের, এটা এই যে জায়গাটা আমাদের আছে, এইটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। সো এরকম হইতে পারে না। দেখো আমাদের পর্যায় সারণীতে বলা হয়েছে বাম থেকে যত ডানে যাওয়া যায় আয়োনাইজেশন এনার্জি তত বাড়ে, ছোটবেলায় পড়ছি। বাম থেকে ডাইনে গেলে আয়োনাইজেশন এনার্জি বাড়ে, এটা ছোটবেলায় পড়ছি না? সো এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। এক্সপেকটেশনটা এরকম থাকে, এক্সপেকটেশন আমাদের এক্সপেকটেশন এরকম থাকে যে বাম থেকে ডানে গেলে আয়োনাইজেশন এনার্জি বাড়ে, ভাই আমি কুপায় আসছি, পরীক্ষা হয়ে গেছে। কিন্তু এই এক্সপেকটেশনটা করলেই পরীক্ষায় ডাবল জিরো, পরীক্ষায় ডাবল জিরো। এই এক্সপেকটেশন, এই সিরিজটা কখনোই ফিল আপ হয় নাই, ঠিক মতো হয় নাই, এই সিরিজটা কখনোই মেনটেন হয়নি। এই সিরিজে দুইটা ভুল আছে, এই সিরিজে দুটি ভুল আছে, দুটি ভুল আছে। কয়টি ভুল আছে? দুটি ভুল আছে এই সিরিজে। কি কি ভুল সেটা আমার জানতে হবে। এক নম্বর যে ভুলটা আমার এই সিরিজে আছে, এক নম্বর যে ভুলটা আছে সেটা কি, আর দু নম্বর ভুলটা আসলে কি সেটা আমার বের করতে হবে। এক নম্বর যে ভুলটা আছে সেই ভুলটা হচ্ছে আমার এই বেরিলিয়াম, আর দুই নম্বর যে ভুলটা আছে, কেউ কি বলতে পারবা? কমেন্টে জানাও তো দুই নম্বর ভুল কি আছে। দুই নম্বর ভুল কি আছে? দুই নম্বর ভুল আছে নাইট্রোজেন। গুড। এখন প্রশ্ন, ভাইয়া তোমরা অনেকেই বলতেছে নাইট্রোজেন এটার পরে হবে, বেরিলিয়াম এটার পরে হবে, কেন হবে? কেন কেন? প্রশ্নের অ্যান্সার হচ্ছে কেন। প্রশ্নটা আসে কেন, এই চাওয়াটা আসে যে কেন এটা হবে। এটার মেইন কারণটা, লজিকটা খুঁজো। সো এখানে লিথিয়াম, লিথিয়ামে আমরা যদি এইখানে চিন্তা করি, বেরিলিয়ামে যদি চিন্তা করি, এখানে কত দেখতে পাচ্ছি? 4, 1s2 2s2। আর নাইট্রোজেনে যদি কল্পনা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কত কত 1s2 1s2 2s2 2p3। দেখো 2 দোকানে 4 3 7, নাইট্রোজেনে আমরা দেখতে পাচ্ছি 7টা ইলেকট্রন। সো দ্যাটস ইট, 1s2 2s2 2p3। আর বেরিলিয়ামে দেখতে পাচ্ছি 1s2 2s2। দেখো তো এই 1s2 আর 2s2 যখন 2s2 হলো, এটা কার মতো অর্জন করেছে? হিলিয়ামের মতো না? হিলিয়ামের কনফিগারেশন না জিনিসটা? লাস্টে কত 1s2s2। দেখো তো এটা ডুয়েট ফরমেশন করলো না? এখানে জিনিসটা ডুয়েট ফরমেশনের মতো আসতেছে না? দেখো তো ডুয়েট না? ডুয়েট ডুয়েট ডুয়েট। এই ডুয়েটটা কার মতো করলো? হিলিয়ামের মতো ডুয়েট করলো। তার মানে এই ডুয়েট ফরমেশন যদি করে তাহলে এটা অনেক বেশি স্টেবল, এটা পুরো স্টেবল। এটাকে সরাতে পারবে না, এটা সরাতে অনেক কঠিন, অনেক এনার্জি লাগবে, অনেক বেশি এনার্জি লাগবে, এটা অনেকটা স্টেবল। সো এরপর আসলে এটার মধ্যে দেখো তো এটা হাফ ফিল্ড না? 2p3 2p3, এটা কি হাফ ফিল্ড? 2p3 এটা কি হাফ ফিল্ড? হাফ ফিল্ড, এটা হাফ ফিল্ড না? 2p দেখো হাফ অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সো হাফ ফিল্ড আমার এখানে আসলো। সো আমি যদি এটা হাফ ফিল্ড বলি তাহলে এখানে কি আসলো? দেখো তো ও 2p3, এটা হচ্ছে 2p3 2p3। সো অর্ধেক পরিপূর্ণ এখানে দেখাচ্ছে, হাফ ফিল্ড আমি বুঝাইতেছি। সো হাফ ফিল্ড আমি যদি বুঝাই, দ্যাটস ইট, এটা 2p3 এইটা, তাহলে এটা কি হবে? এটা স্টেবল, স্টেবল, এটা অনেক বেশি স্টেবল। সো এটাও স্টেবল হওয়ার জন্য আমার অরিজিনাল লজিক, রিয়েলিটিটা কি হবে? রিয়েলিটিটা আসলে কি হবে? আসলে হবে লিথিয়াম, তারপরে হবে হচ্ছে বোরন, তারপরে হবে বেরিলিয়াম, তারপরে হবে কার্বন, তারপরে হবে অক্সিজেন, তারপরে হবে নাইট্রোজেন, তারপরে হবে ফ্লোরিন, তারপরে হবে নিয়ন। ওকে, এইটা হবে আমার রিয়েলিটি, এইটা হবে আমার রিয়েলিটি। আমরা এতক্ষণ এক্সপেকটেশনের দুনিয়ায় ছিলাম, এক্সপেকটেশনের দুনিয়ায় থাকা যাবে না, আমাদের এখন আসতে হবে রিয়েলিটিতে। ওকে ওকে, ক্লিয়ার? বুঝছো কিনা সবাই বলো? ক্লিয়ার? সবাইকে বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? পুরোটা ক্লিয়ার কিনা? সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। ফাস্ট 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 কমেন্টে জানাও কে কে বুঝছো, কে কে বুঝছো কমেন্টে জানাও। আমি সবার কমেন্ট দেখতেছি। ওকে, আমাদের আয়োনাইজেশন এনার্জি শেষ, এখন কে কে বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস ব্লক, এস ব্লক মৌল, এস ব্লক যাদের এস ব্লক আছে, এস ব্লক, এটা এস ব্লক, পুরোটা এস ব্লক। এস যাদের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এরা না হলে তো হবে না। ব্লক মৌল, সব ব্লক মৌলের জন্য। আমার চ্যাপ্টারটাই তো ব্লক কেমিস্ট্রি, পুরোটাই এখানে পড়াচ্ছি আমি, যা যা পড়াচ্ছি সব ব্লক মৌলের জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। বাকি যারা আছে সবাই একটু কমেন্টে জানাও কার কার ক্লিয়ার। 300+ যারা আছে একটু কমেন্টে জানাও কার কার ক্লিয়ার আছে, কার কার ক্লিয়ার। আচ্ছা
আচ্ছা কানিস ফাতেমা, আমি বাদে সবার কমেন্ট দেখেন, আবার একটু বুঝাই দেন ভাইয়া, কোথায় বুঝাবো একটু কমেন্টে জানাও। আমি সবার কমেন্ট পড়ে আসতেছি, এটা বুঝি নাই, কোনটা বুঝো না একটু বলো। ফাটাই দিছেন ভাইয়া, কোনটা বুঝো না একটু বলো, কোনটা বুঝো না, এটা বুঝো নাই। দেখো এখানে কি আছে, বেরিলিয়াম, আমার বেরিলিয়ামের মধ্যে 1s2 2s2, সর্বশেষে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন থাকার মানে এটা কি কার মতো কনফিগারেশন করে, ডুয়েট ফরমেশন করে না। আমার বলা ছিল অক্টেট অ্যান্ড ডুয়েট ইজ দ্য মোস্ট স্টেবল কনফিগারেশন, অক্টেট অ্যান্ড ডুয়েট ইজ দ্য মোস্ট স্টেবল কনফিগারেশন। সো এটা যদি হয় ভাইয়া, তাহলে এটা হিলিয়ামের মতো অর্জন করতেছে না, ডুয়েট ফরমেশন কে করে, হিলিয়াম করে, তাহলে এটা হিলিয়ামের মতো অর্জন করলে এটার স্টেবিলিটি অনেক বেশি, এটা এনার্জি, এটা ইলেকট্রন সরাতে অনেক বেশি এনার্জি দরকার, তার জন্য এটা কি হবে তোমার বোরনের পরে অবস্থান করবে। সো এইদিকে আসলে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেনে আমরা তো জানতাম কি আমাদের এক্সপেকটেশন ছিল নাইট্রোজেনের পরে অক্সিজেন হবে, কিন্তু না, কারণ অক্সিজেনের মধ্যে দেখলাম 2p3, এটা কি ছিল, হাফ ফিল্ড, এটা হচ্ছে হাফ ফিল্ড। সো হাফ ফিল্ড হওয়ার জন্য এটা কি হবে, এটা স্টেবল পজিশন, হাফ ফিল্ডটা স্টেবল পজিশন, হাফ ফিল্ডটা স্টেবল বলেছিলাম, ফুল ফিল্ড অ্যান্ড হাফ ফিল্ডগুলো সবচেয়ে বেশি স্টেবল হয়, আর এই স্টেবল হওয়ার জন্যই আমার হচ্ছে এটা কি হইলো, আমার এর আগে অবস্থান করলো, মানে অক্সিজেনটা আগে অবস্থান করলো। এখন ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা মাত্র আসছি ক্লাসে, আগের বিষয়গুলো সম্পূর্ণটা দেখো, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে কারো? আয়োনাইজেশন এনার্জি নিয়ে কোনো প্রশ্ন আছে? আয়োনাইজেশন এনার্জির 1%ও প্রশ্ন আছে কিনা? সোহানুর রহমান, আমার নিজের এই তুমি তো আমার নিজের নামের নাম, আমার নামে কিন্তু সোহানুর। আচ্ছা ক্লিয়ার ভাইয়া? আছি, আচ্ছা আছি, অনেকেই আছো। সো প্রায় 350 কাছাকাছি আছো এখনো, 320। আচ্ছা ওকে, তাহলে এস ব্লকের তো কম আয়োনাইজেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে কে বেশি স্টেবল না, এটা কে বেশি স্টেবল, ওই ফুলফিল হাফ ফিলের মধ্যে একটা জিনিস দেখো, ফুলফিলের মধ্যে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, ফুলফিল ইজ দ্য মোস্ট স্টেবল দেন হাফ ফিল থেকে। কারণ কি, ফুলফিল্ডের মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমামটাই তোমার এরকম থাকে, লাস্টে অক্টেট পূর্ণ থাকে, ফুলফিল থাকলে লাস্টে অক্টেট পূর্ণ থাকে, অক্টেট পূর্ণ, লাস্টে অক্টেট পূর্ণ, আর অক্টেট পূর্ণ থাকলে সবচেয়ে বেশি স্টেবল হয়, অক্টেট পূর্ণতে সবচেয়ে বেশি স্টেবল, অক্টেট পূর্ণ সবচেয়ে বেশি স্টেবল হয় অক্টেট পূর্ণ থাকলে। সো এটা ফুলফিল হইলে অক্টেট পূর্ণ থাকে। সো এই হচ্ছে আমাদের বিষয় আশয়। এখন হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জির মনে হয় না গোষ্ঠী উদ্ধার করে ফেলছি, কি বলো? আয়োনাইজেশন এনার্জির কোনো প্রবলেম হবে আর কখনো? জাস্ট বুকে হাত দিয়ে বলো আয়োনাইজেশন এনার্জির কোনো প্রবলেম হবে কিনা। যদি এইটার প্রবলেম না হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো অ্যাফিনিটি সব কিছু এমনি শেষ হয়ে যাবে, ওগুলো এমনিই পারবা, ওগুলো একাই পারবা, কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম হবে কিনা একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখে আসতেছি। ক্লিয়ার? এক্সাম, গতকালকের এক্সামের রেজাল্ট লাইভের পরে দেওয়া হবে, লাইভের আগে দিতে বারণ করেছি আমি, তোমাদেরকে বলা হয়েছে তো লাইভের পরে দিবে, কোনো সমস্যা নেই, লাইভের পরে ওরা দিয়ে দিবে। রেজাল্ট শিট বানানো হয়ে গেছে, 600-র মতো পরীক্ষা দিয়েছো, 600-র কাছাকাছি। আমরা তো মেসেঞ্জারে নিয়েছি, সো মেসেঞ্জারে যারা ছিল শুধু তারা দিয়েছে, মেসেঞ্জারে আর বাইরে কেউ দিতে পারেনি। সো দেখা যাবে 600-700-র মধ্যে কে কেমন রেজাল্ট করেছো। আমি অলরেডি রেজাল্ট শিট পেয়েছি, আমি বলবো না কে ফার্স্ট হয়েছো কে সেকেন্ড হয়েছো, বাট তোমরা রেজাল্ট পেয়ে যাবে একটু পরে। রেজাল্ট কালকেই পেয়ে গেছি আমরা, মানে সকালে পেয়ে দিতে চাইছিলাম, বাট আমরা লাইভের পরে দিতে চাচ্ছিলাম, লাইভের জন্য। আচ্ছা আচ্ছা, এই দেখো অক্টেট পূর্ণ হয়, দেখো ফুলফিল যদি হয়, সো লাস্টে যদি আমার ইলেকট্রন থাকে, আমার যদি লাস্টের ইলেকট্রন দেখো ফুলফিল্ডে কিন্তু অক্টেট পূর্ণ আমার অবস্থা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এরকম দেখো, আমি যদি P6 আমার S আমার কত, S2P6 টোটাল কত, 8টা ইলেকট্রন না, 8টা ইলেকট্রন। পি ব্লকের গুলো দেখো, সো আমি যদি এখানে পি ব্লকের কথা আমি চিন্তা করতেছি, আমি ডি ব্লকের ক্ষেত্রে যাচ্ছি না, আমি পি ব্লকের অ্যাটমগুলো নিয়ে কথা বলতেছি। পি ব্লকে দেখো S2P6, দ্যাটস এট অক্টেট পূর্ণ। পি ব্লকের ক্ষেত্রে এটা হবে অক্টেট পূর্ণ হবে, পি ব্লকের ক্ষেত্রে ফুলফিল নিয়ে কাজ হবে। সো ডি ব্লকের ক্ষেত্রে যদি আবার কল্পনা করি, ব্লক মূলত ব্লকের উপরে ডিপেন্ড করবে, সো পি ব্লকের মধ্যে অক্টেট পূর্ণ হবে, পি ব্লকের গুলা সেগুলোর ক্ষেত্রে তোমার কাজ করবে এটা। আর ডি ব্লকের মধ্যে তুমি যদি নর্মালি চিন্তা করো, ডি ব্লকের মধ্যে তোমার যে কনফিগারেশন ছিল, ওখানে তোমার এরকম ভাবে আসবে না যে ফুলফিল হাফ ফিলের মধ্যে কার কেমন আছে, বেশি না কম, ওরকম প্রশ্ন আসবে না ওখান থেকে। যদি কনফিগারেশন করে একমাত্র পি ব্লকে করবে, না হলে কোনো লজিক মিলানো পসিবল না, লজিক শুধুমাত্র এইখানে মিলানো পসিবল হয়েছে, কারণ এইটাই একমাত্র অক্টেট পূর্ণ করতেছে। পি ব্লকে অক্টেট পূর্ণ, এই যে অক্টেট পূর্ণ করতেছে, কেন করবে না দেখাচ্ছিলাম তো, অক্টেট পূর্ণ করলো, ফুলফিল অক্টেট পূর্ণ করলো, সো এরকম। সো এখন তাহলে চলে আসি নেক্সট জায়গাতে। আচ্ছা
পুরোপুরি ক্লিয়ার না? আচ্ছা কোন জায়গায় প্রবলেম বলো, কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় প্রবলেম একটু ক্লিয়ারলি বলো, কার কোথায় প্রবলেম আছে, কারো কোথায় প্রবলেম আছে কাইন্ডলি বলো, কমেন্ট দেখবো। নেক্সট আর আচ্ছা ফ্রি আচ্ছা আজান বিরতি, ও আচ্ছা নিয়ন হলো কেন, অক্টেটের বিষয়টা আচ্ছা অক্টেটের বিষয়টাই প্রবলেম আছে। আচ্ছা শর্তর নিউট্রাল পার্টটা বোঝান, শর্তের নিউট্রালে যেটা বলেছিলাম, 3টা প্রশ্ন তোমরা করেছো, আমি 3টা প্রশ্ন নিচ্ছি। এক নম্বর হচ্ছে শর্তের নিউট্রাল ছিল, শর্তে একটা নিউট্রাল কথা বলেছিলাম। তো শর্তে যে নিউট্রাল কথাটা আমি বলেছিলাম, তোমরা নর্মালি চিন্তা করো যে শর্তের মধ্যে ছিল যে নিউট্রাল কনফিগারেশন অর্জন করে, আয়োনাইজেশন এনার্জি তো নিউট্রাল পর্যন্তই যায়। দেখো আমার ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম একটা ছেড়ে দিয়ে হয়ে যাবে ম্যাগনেসিয়াম প্লাস ইলেকট্রন, ম্যাগনেসিয়াম আরেকটা ছাড়তে পারবে কারণ ম্যাগনেসিয়াম এখনো নিউট্রাল হয়নি, ম্যাগনেসিয়াম প্লাস আরেকটা ইলেকট্রন কি করলো, ছেড়ে দিয়ে হয়ে গেল ম্যাগনেসিয়াম 2 প্লাস আরেকটা ইলেকট্রন। এই ম্যাগনেসিয়ামের অবস্থা দেখো তো, এটা কত থাকবে, আমার ম্যাগনেসিয়াম ছিল 12 থেকে আমার 2টা বের হয়ে গেল, থাকলো 10, তাহলে হবে 1s2 2s2 2p6। দেখো তো এই যে এটা অক্টেট পূর্ণ, এটা নিউট্রাল কনফিগারেশন, এটা নিউট্রাল অক্টেট পূর্ণ, এটা নিউট্রাল, আর এটা করবে না, এটা নিউট্রাল পুরো নিষ্ক্রিয়, আর এটা কাজ করবে না, এটা আয়োনাইজেশন এনার্জি অনেক বাইরে যাবে, এটার কাজই করবে না, এই শেষ আয়োনাইজেশন এনার্জি। সো এই নিউট্রাল অবস্থাটা আর অন্য একটা অরবিট পুরোপুরি থেকে আরেকটা অরবিট, মানে একটা অরবিট থেকে তো বের হয়েছে, মানে 3 নম্বর অরবিট থেকে ইলেকট্রনগুলো বের হয়েছে, তোমার 3 নম্বর অরবিট থেকে 3 নম্বর কক্ষপথ, এখন আসলে 2 নম্বর কক্ষপথ থেকে বের করা পসিবল না, তার জন্য আয়োনাইজেশন এনার্জি এখানে স্টপ করে দেওয়া হয়, ন্যাচারালি স্টপ করে দেওয়া হয়। সো এই জন্য আমরা বলা হয় যে এখানে 2টা আয়োনাইজেশন এনার্জি দেখাতে পারে, একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1 আর আয়োনাইজেশন এনার্জি 2, এই 2টা অবস্থা দেখাতে পারে এরকম। সো এই হচ্ছে আমাদের নিউট্রালের কনফিগারেশন, এখন তো এটা নিউট্রাল। সো এরকম 2 নম্বর যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে কি অক্টেটের কনফিগারেশন। অক্টেটের যে বিষয়টা বলেছিলাম, অক্টেটের বিষয়টা আসলে আমি জাস্ট বলেছি যে তোমরা একটা প্রশ্ন করেছো, সেই প্রশ্নের প্রেক্ষিতে বলেছি। তোমরা বলেছো যে ফুল যদি তোমার ফুল ফিল অ্যান্ড হচ্ছে হাফ ফিলের ক্ষেত্রে, যদি আমি কল্পনা করি, সো ফুল ফিল যদি আমি নিই তাহলে ফুল অ্যান্ড হাফ এগুলা ব্লক মৌল, প্রতিটা ব্লক এক এক রকম। সো ফুল ফিল অ্যান্ড হাফ ফিলের মধ্যে যদি আমি করি D5, আমরা যদি একটু D5 আমরা আসবে P3 F7 এরকম আমরা, আর এখানে যদি আমরা এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে আমার হাফ, আর এটা হচ্ছে আমার ফুলের মধ্যে যদি হয় তাহলে D10 P6 F14 এইটা। এখন যদি আমি কনফার্ম করতে চাই এই জায়গাগুলো স্টেবল, এই জায়গাগুলো স্টেবল, কিন্তু এই জায়গার মধ্যে যেগুলো অক্টেট পূর্ণ করবে সেগুলো মোর স্টেবল, এই জায়গাগুলোর মধ্যে যেগুলো অক্টেট, আর এই জায়গাগুলো ম্যাক্সিমাম করে অক্টেট এক্সপেনশন অ্যান্ড অক্টেট ইমিউশন মেবি। সো অক্টেট এক্সপেন্ড করে, যেটা এক্সপেন্ড করা মানে অক্টেটের থেকে বেশি হয়, ওই জায়গায় হাইব্রিডাইজেশনের ফ্যাক্ট আসে। অক্টেট এক্সপ্যান্ড করলে ওটা আসে হাইব্রিডাইজেশনের ফ্যাক্ট, ওখানে ডিটা আগে আসে, হাইব্রিডাইজেশনের ফরমেশনের সাথে ওটা কাজ করে, ওটা পুরোটা হাইব্রিডাইজেশনে এই থিওরিটা হাইব্রিডাইজেশন ইউজ করা হয়, অক্টেট এক্সপ্যান্ড করা। সো ওই জায়গায় যখন হাইব্রিডাইজেশন পড়াবো তখন এইটার মধ্যে বুঝবে। এখন স্টেবিলিটির মধ্যে এখানে যদি করো পি ব্লকের ক্ষেত্রে দেখা যায়, এই পি ব্লকে দেখা যায় যে হাফ ফিলের থেকে পি ব্লকে যদি ফুল ফিল করে তাহলে ইজ দ্য মোর স্টেবল। পি ব্লক মৌল হাফ ফিলের থেকে ফুল ফিলে মোর স্টেবল, কারণ ফুল ফিলে দেখা যায় P6S2, দ্যাটস ইট, P6S2 তে আমার দেখা 6 2 8, 8টা ইলেকট্রন থাকে, 8টি ইলেকট্রন ইজ মোর স্টেবল দেন P3, তার মানে P3 থেকে P6 ইজ মোর স্টেবল, এরকম আর কিছু না। এই জায়গায় তোমাদের ডাউট ছিল, এত ডিপলি চলে গেলে আসলে যাওয়া যায়, কিন্তু খুব বেশি ডিপে যাইতে নিলে অবস্থা খারাপ হয়ে যায়। দেখো একটা আয়োনাইজেশন এনার্জি পড়াইতে আমার 1 ক্লাস শেষ, আমার 1 ঘন্টা আয়োনাইজেশন এনার্জিতেই শেষ, মানে বেশি ডিপে গেলে এইগুলো প্রবলেম হয় একটু। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভাইয়া, গ্রুপের মডারেটর। আচ্ছা ওকে, আমরা এক্সট্রা টেক্সট না করলে ক্লাসের মনোযোগ বাড়ে। হ্যাঁ গুড ভাইয়া, আরও কিছু সময় নিয়ে বিষয় নিয়ে ক্লাস হবে, আরও কিছু বিষয় নিয়ে ক্লাস হবে। আচ্ছা গ্রুপ 1-এর চেয়ে 17-এর বেশি আয়োনাইজেশন এনার্জি বই আছে। হ্যাঁ এটা কেন বেশি আমি বলতেছি, কারণ আছে ওইখানে আর এইখানের মধ্যে। সো বইয়ে আরেকটা জিনিস তোমাদের আছে, এই দেখো আমি যেটা বললাম
গ্রুপে 1 থেকে 17তে এমনিই বেশি। আমি যত বাম থেকে ডানে যাব ততই বেশি গ্রুপ, এগুলো তো বাচ্চা জিনিস, বাম থেকে ডানে গেলে সব বেশি। কিন্তু প্রবলেম যে আমার এই গ্রুপ 17 যারা আছে, গ্রুপ নাম্বার ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোর মধ্যে যারা গ্রুপ নাম্বার 17 অ্যান্ড গ্রুপ নাম্বার 18, এই দুইটা গ্রুপের মধ্যে আমি যে জিনিসটা দেখি যে গ্রুপ নাম্বার 17 থেকে গ্রুপ নাম্বার 18 এমনিই বেশি। কারণ কি, গ্রুপ নাম্বার 18 সব থেকে বেশি, এমনি বেশি না, সব থেকে গ্রুপ নাম্বার 18 বেশি। কারণ গ্রুপ নাম্বার 18 হচ্ছে নিউট্রাল অ্যাটম। সব অ্যাটম তো এইটাই অর্জন করতে চায়। নেট থেকে তো সরানো পসিবল না, এখানে আয়োনাইজেশন এনার্জি সরানো পসিবল না, এখান থেকে সরানো পসিবলই না, খুবই কঠিন এখান থেকে সরানো। এর জন্য এর শক্তি অনেক বেশি শক্তি লাগবে এটা সরাতে নিলে। এর জন্য একে রাখা হয় একবারে সাইডে, এরা সবচেয়ে বেশি স্টেবল। কারণ এরা তো সবই অক্টেট পূর্ণ, এরা সবই ডুয়েট পূর্ণ, ডুয়েট অক্টেট সব পূর্ণ। এর স্ট্যাবিলিটি অর্জন অলরেডি করে ফেলছে, স্ট্যাবিলিটির শর্তেরা মেনটেনই করে ফেলছে। সো এর নিয়ে আর কোনো প্যারা নেই আমাদের, এর জন্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আজকে আয়োনাইজেশন এনার্জি নিয়ে 1 ঘন্টা তোমরা শেষ করে দিলা। আল্লাহ, আমি আর নতুন জিনিস পড়াতে পারলাম না আজকে। শুধু আয়োনাইজেশন এনার্জি নিয়ে আমাদের 56 মিনিট শেষ হয়ে গেছে ক্লাসের। ওকে, আজকে তাহলে আমি মোটামুটি যে জিনিসটা দেখতে পাচ্ছি তোমরা ক্লাসে আজকে আয়োনাইজেশন এনার্জিটা মোটামুটি আমরা শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ব্লাস্ট করব অন্য একটা জায়গায় ইনশাআল্লাহ, অন্য একটা টপিক। এতটা ডিপলি শিখবো যেন এই টপিকে কোনো প্রশ্ন আসলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যেন আমি পারি, এরকম এতটুকু করে আমরা পড়বো। দরকার একটা টপিকের উপরে 1 ঘন্টা শেষ করে দিব, শুধু একটা টপিকের উপরে আমি 1 ঘন্টা শেষ করে দেবো। কিন্তু আমার কথা শিখতে হবে, প্রপারলি জানতে হবে। সো পুরো ক্লিয়ার কিনা ভাইয়া? আচ্ছা ভাইয়া, শর্ত গ্যাসেসটা আবার একটু বলেন। ও আচ্ছা, গ্যাসেসটার কথা বলেছো, শর্ত গ্যাসেসটা দেখো। গ্যাসের শর্তটার কথা কেন বলবো আমি? শর্ত গ্যাসেস কেন হবে? তুমি গ্যাসেস স্টেজ ছাড়া কখনো আইসোলেটেড অ্যাটম পাবা না। আইসোলেটেড অ্যাটম, কারণ আমার আয়োনাইজেশন এনার্জিতে বলা হয়েছে এককে ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম। তার মানে প্রতিটি অ্যাটমের ইলেকট্রিক ভোল্ট। ইট ইজ কল্ড আইসোলেটেড অ্যাটম। এটা আইসোলেটেড অ্যাটম হবে, নর্মাল অ্যাটম না, মানে অনেকগুলো অ্যাটম না, একসাথে না, একবারে সিঙ্গেল অ্যাটম, আইসোলেটেড। আর সিঙ্গেল অ্যাটম গ্যাসেস ছাড়া পাবা না, গ্যাসেস ছাড়া কোনো সিঙ্গেল অ্যাটম পাবা না, কোনো সলিডের খাইতে পারবা না। সিঙ্গেল অ্যাটম দিয়ে একমাত্র গ্যাসেস স্টেজ ছাড়া অ্যাটমগুলো দূরে সরবে না। সলিডের মধ্যে তো অ্যাটমগুলো একটার সাথে একটা লেগে থাকে। সো তার মানে এখানে আইসোলেটেড করতে পারবা না। সো গ্যাসেসের মধ্যে একটা অ্যাটম অনেক দূরে থাকে, এগুলো অনেকটা আইসোলেটেড এই অ্যাটমগুলা। সো এর জন্য এগুলো ইজিলি তুমি মুভ করাইতে পারবা। তার মানে গ্যাসেস স্টেজে মুভ করাইতে হবে। কখনোই সেটা তুমি সলিড স্টেজে মুভ করাইতে পারবা না। সো ইটস এ মেডিকেলের প্রশ্ন। সলিড স্টেজে কখনোই পসিবল না। এবং কেন সলিড স্টেজে পসিবল না, এই প্রশ্নটার অ্যান্সার পাইছো? কেন সলিডে পসিবল না? হয়তো এই প্রশ্ন আমারও মনের মধ্যে ছিল যে ভাইয়া কেন গ্যাসেস লেখা বইয়ে যে গ্যাসেস যে হবে 1 মোল কেন লিখছে? 1 মোল যদি হয় তাহলে 1 মোল হলে তখন বলছিলাম কি কিলোজুল পার মোল, এটা হচ্ছে 1 মোলে। আর যদি সিঙ্গেল অ্যাটমে করি তাহলে 1 মোল যদি নিয়ে করি তাহলে এটা হচ্ছে 1 মোলে। আর যদি অ্যাটমে নিয়ে করি আমরা হচ্ছে ইলেকট্রিক ভোল্ট পার অ্যাটম, এটা একক। 1 মোলের 1 অ্যাটমের, আমরা 1 অ্যাটম কেন আইসোলেটেড নিয়ে করলাম, বুঝছো? আচ্ছা, নিউট্রালটা বুঝান ভাই। একটু আগে তো বুঝাইলাম নিউট্রালটা, একটু আগে বুঝাইছি, 2 মিনিট আগেই বুঝাইছি নিউট্রালটা। আচ্ছা আবার বুঝাই। আচ্ছা তোমরা যতবারই বলবো আমি বুঝাবো, সমস্যা নাই। নিউট্রাল যেটা বুঝাইছো, দেখো সবগুলা গ্যাসেসই ও কি করে ইলেকট্রন ছেড়ে দেখো ম্যাগনেসিয়াম আমি যদি না বলি, এখন আমি যদি সোডিয়াম বলি, সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে হয়ে যাচ্ছে সোডিয়াম প্লাস ইলেকট্রন। আর ছাড়বে সোডিয়াম না, কেন ছাড়বে না? ও নিউট্রাল হয়ে গেছে, এটা নিউট্রাল হয়ে গেছে। কেন নিউট্রাল? কারণ 1s2 2s2 2p6, এই দেখো 8টা অক্টেট পূর্ণ, অক্টেট ফিল আপ, অক্টেট পূর্ণ। এটা অক্টেট পূর্ণ সোডিয়াম, আগে ছিল 11টা, একটা ছেড়ে দিয়ে 10টা হইলো, 10টা অক্টেট ফিল আপ। এটা নিউট্রাল, এখন নিউট্রাল। তার মানে নিউট্রাল কনফিগারেশন অর্জন করবে। আর এর জন্যই তো আসলে কাজ, এই নিউট্রাল কনফিগারেশন অর্জন করার জন্যই, বুঝছো? নিউট্রালের জন্যই। আচ্ছা
ওয়াল ক্লিয়ার ভাই, এত স্টুডেন্ট কমে গেল ধাপ করে। আচ্ছা আজকে একই সময় অনেক লাইভ চলতেছে, লাইভ তো এখন শেষ, আমাদের প্যারা নাই, ক্লাস তো আমাদের শেষ এখন, সো সেই জন্য আচ্ছা ক্লাস শেষ। আচ্ছা ক্লাস শেষ আমাদের আজকে এই পর্যন্তই। আরে ভাই আমি এসআরপির মধ্যে না তো, আমি বলেছি এ। আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, তুমি যদি গ্রুপের ক্ষেত্রে কল্পনা করো এস অ্যান্ড পি, এখানে তুমি যে গুলায় ফেলতেছো জিনিসটা দেখো। সো এস ব্লক পি ব্লক, তুমি জাস্ট নর্মালি চিন্তা করো ব্লক মহলের ক্ষেত্রে আমরা এস ব্লকের যে তোমার সেটা তো গ্রুপ নাম্বারের ক্ষেত্রে তুমি হিসাব করবা, গ্রুপ নাম্বারে তোমাকে আমি যেটা বললাম এস এর সব থেকে বেশি, এসগুলা এস এর সব থেকে বেশি, যাদের সর্বশেষে দেখতে পারবা এস এ আছে, ধরো একজনের ইলেকট্রন আছে এস এ, একজনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে এস এ, আরেকজনের আছে পিতে, পিতে ইলেকট্রন আছে। এখন দেখা গেল এস আর পি, এখন প্রশ্ন এই এস আর পির মধ্যে একই পর্যায়ের না, এগুলো একই পর্যায়ের না, একই পর্যায়ে, একই পর্যায়ে হবে না কিন্তু, একই পর্যায়ের না। সো একটা আছে এস এ, একটা আছে পিতে। দেখা গেল এসপির মধ্যে এটার আকার বড় না ভাইয়া, এটার আকার তো এমনিই বড়, এটার আকার তো এমনিই বড়, এবং পি এর আকারটা কি আছে, পি এর আকার তো এমনিই বড়। আকার যদি বড় হয় আমার কি ছিল, আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই সাইজ। সো আকার যদি বড় থাকে এস এর পি এর আকার তো এমনিই বড়, পি এর আকার তো এমনিই বড়, তাহলে আয়োনাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু 1 বাই সাইজ। সো আয়োনাইজেশন এনার্জি এরকম, পির আকার বড় থাকার জন্য আয়োনাইজেশন এনার্জি এমনিই কম পি এর। সো এখানে দেখা যাচ্ছে এস মোর স্টেবল দেন পি, কারণ এখানে যে জিনিসটা করতে এস এর আকারটা আমরা দেখতে পাচ্ছি এরকম গোলাকার টাইপের, গোলাকার টাইপের, আর পি এর আকারের মধ্যে আমরা যে জিনিসটা পাচ্ছি এরকম, এটাকে বলা হয় হচ্ছে কি লার্জ লুপ, লার্জ লুপ। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে স্মল লুপ, স্মলার লুপ, স্মলার লুপ। এই স্মলার লুপটা থাকে একেবারে ছোট, আর লার্জ লুপটা থাকে অনেক বড়। আর ইলেকট্রনগুলো এই লার্জ লুপের মধ্যে আমার ইলেকট্রনগুলো আছে, এই লার্জ লুপে আছে, আর এই লার্জ লুপে থাকার জন্য ইলেকট্রনগুলো অনেকটা দূরে থাকে ভাইয়া, বুঝছো? এর জন্য মেইন কাহিনী। আমি হাইব্রিডাইজেশন পড়ানোর সময় এগুলো ক্লিয়ার করে দিব না। আচ্ছা 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 ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই থাকলো, সবার জন্য শুভকামনা থাকবে, বাই বাই, টেক কেয়ার, সবার জন্য ভালোবাসা থাকবে, বাই বাই।